আলাস্কায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাওয়া পূরণ করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার 7 সেপ্টেম্বর মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি পুতিন যা চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সেটাই দিয়েছেন। পুতিনের প্রবল ইচ্ছা ছিল ট্রাম্পের সঙ্গে দেখা করার। জেলেনস্কি জানান, গত 15 আগস্টের ওই বৈঠক থেকে ইউক্রেনকে বাদ দেওয়ায় তিনি গভীরভাবে হতাশ। তার ভাষায়, পুতিন আমার সঙ্গে দেখা করতে চান না, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে সবার সামনে ছবি দেখাতে খুবই আগ্রহী। আমার মনে হয় এটা দুঃখজনক যে ওই বৈঠকে ইউক্রেন ছিল না। সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে সেটি একেবারেই সঠিক পদক্ষেপ। মস্কোর ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি ভারত ও কিছু ইউরোপীয় দেশকে সমালোচনা করেন, যারা এখনো রাশিয়ার জ্বালানি কিনছে। তার মতে এটা ন্যায়সঙ্গত নয়। আমাদের রাশিয়া থেকে যে কোনো ধরনের জ্বালানি আমদানি বন্ধ করতে হবে। পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রসঙ্গে জেলেনস্কি জানান, যুদ্ধ চলাকালে তিনি মস্কো যেতে প্রস্তুত নন, বরং তিনি প্রস্তাব দেন পুতিন চাইলে কিয়েভে আসতে পারেন। তবে নিজেই স্বীকার করেন, পুতিন ইউক্রেনের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে থাকায় এ ধরনের সম্ভাবনা কার্যত নেই। জেলেনস্কির ভাষায়, আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও হামলার মুখে থাকাকালে আমি মস্কো যেতে পারি না। পুতিনও এই বিষয়টি জানেন এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে বৈঠক এড়িয়ে যান। তিনি স্পষ্ট করে বলেন, দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় যে কোনো বৈঠকের জন্য তিনি প্রস্তুত, তবে শর্ত হলো তা রাশিয়ার বাইরে হতে হবে। একই সঙ্গে সতর্ক করে দেন, পুতিনকে বিশ্বাস করা যাবে না, কারণ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক খেলা খেলছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে গতকাল ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল কিছুটা বিলম্বিত হয়ে শুরু হয়। তবে এই বিলম্বের পরও নিরাপত্তাজনিত কড়াকড়ির কারণে অনেক দর্শক খেলা শুরুর আগ পর্যন্ত স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি। ট্রাম্পের উপস্থিতি ফুটবল বা টেনিসের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হলেও তার জন্য ম্যাচের পরিবেশ বেশিরভাগ সময়ই বিতর্কিত ও উত্তেজনাপূর্ণ ছিল। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে অনেকেই ট্রাম্পকে দেখে দুয়ো দিয়েছেন। ফাইনালে ইয়ানিক সিনারের বিপক্ষে কার্লোস আলকারাজের জয়ের পর দর্শকরা করতালিতে অভিনন্দন জানাচ্ছিলেন, তবে ট্রাম্প ছিলেন বিমর্ষ। তার ওই মুহূর্তের মুখভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মিম হিসেবে। এর আগে 2015 সালে ট্রাম্প ইউএস ওপেন দেখতে গিয়েছিলেন। পরের বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আর কোনো গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল দেখেননি। এবার খেলার 2 দিন আগে হোয়াইট হাউস থেকে জানানো হয় প্রেসিডেন্ট খেলা দেখতে ফ্ল্যাশিং মিডোতে উপস্থিত থাকবেন। এবারের ফাইনালে 2 প্রতিদ্বন্দ্বীরই নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের নয়, আলকারাজ স্প্যানিয়ার্ড, সিনার ইটালিয়ান। খেলা নিউ ইয়র্কে স্থানীয় সময় বেলা 2টায় শুরু হওয়ার কথা থাকলেও ট্রাম্পের উপস্থিতির কারণে খেলা আধা ঘন্টা পিছিয়ে যায়। ইউএস ওপেন আয়োজকেরা জানায় নিরাপত্তাজনিত কারণে এবং দর্শকদের আসনে পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্য খেলার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের উপস্থিতির কারণে আর্থার অ্যাশ স্টেডিয়ামে দর্শকদের জন্য মাত্র একটি প্রবেশদ্বার খোলা হয়, যেখানে বিমানবন্দর পর্যায়ের স্ক্যানিং করা হয়। এর ফলে স্টেডিয়ামের বাইরে টিকিটধারী দর্শকদের দীর্ঘ লাইন তৈরি হয়। স্থানীয় সময় 2:50 আলকারাজ ও সিনার খেলা শুরু করার সময় গ্যালারির অনেক উপরের সারি তখনও ফাঁকা ছিল। ট্রাম্প স্টেডিয়ামে পৌঁছান স্থানীয় সময় 1:45। গ্যালারির নিচের অংশের হসপিটালিটি সুইটে উপস্থিত হয়ে তিনি দর্শকদের দিকে হাত নাড়েন। জাতীয় সঙ্গীতের শুরুতে বড় পর্দায় তাকে দেখানো হলেও কেউ উল্লাস করেন, কেউ দুয়ো ধ্বনি দেন। জাতীয় সঙ্গীত চলাকালে ট্রাম্পকে স্যালুট করতে দেখা যায়। দর্শকের উল্লাস দ্রুত দুয়োতে মিশিয়ে যায়। এরপর ট্রাম্পকে ঠোঁটে সামান্য হাসি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গার্ডিয়ান খবরে বলেছে, খেলার প্রথম গেম শেষ হওয়ার পর বড় পর্দায় ট্রাম্পকে দেখানো হয় এবং দর্শকরা আরও দীর্ঘ সময় ধরে দুয়ো দিতে থাকেন। ক্যামেরা সরানো হলে উল্লাস থেমে যায়। ফাইনালে আগের দিন আয়োজকরা সম্প্রচারকদের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্পকে নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া প্রচারে না দেখাতে। খেলায় সিনারকে 6-2, 3-6, 6-1, 6-4 সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন টাইটেল জেতেন আলকারাজ। বিজয়ীর সম্মানে দর্শকরা দাঁড়িয়ে করতালি দেন। ট্রাম্পও দাঁড়ান, তবে মুখে হাসির ছিটে ফোঁটা দেখা যায়নি, বরং বিমর্ষতার ছাপ দেখা যায়। আলকারাজের বিজয়ের পর ট্রাম্পের প্রতিক্রিয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ মেক্সিকোর প্রতি ট্রাম্পের বিরূপ মনোভাবের উদাহরণ টেনে লিখেছেন, মিস্টার ট্রাম্প, আলকারাজ মেক্সিকান নন। আবার কেউ দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনার সাথে তুলনা করে তৈরি করেছেন মিম। ইউএস ওপেনের এই ফাইনাল মুহূর্ত টেনিস দুনিয়ার জন্য স্মরণীয় হয়ে রইল, যেখানে ট্রাম্পের উপস্থিতি বিতর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
ইউক্রেন জুড়ে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর চালানো এই হামলায় ব্যবহার করা হয়েছে ৮ শতাধিক ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে ৪টি ছিল ব্যালিস্টিক মিসাইল, জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ সহ বিভিন্ন এলাকায় রাতভর এই নজিরবিহীন হামলায় প্রাণ হারিয়েছেন ৩২ বছর বয়সী এক নারী এবং তার মাত্র ২ মাস বয়সী শিশু। ইউক্রেনের পুলিশ জানায়, রাজধানীর স্ভ্যাদোশকিনস্কি এলাকায় অ্যাপার্টমেন্ট ব্লকে হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে মা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ওই ভবনের একাংশ ধসে পড়ে এবং সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবন, গাড়ি ও একটি গুদামে। এ ঘটনায় কেবল কিয়েভেই আহত হয়েছেন অন্তত ১৬ জন। ইউক্রেনের আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেদরভ জানান, রাশিয়া এই হামলায় জাপোরিঝিয়া শহরে ১৭ জনকে আহত করেছে। ক্ষতিগ্রস্ত ১৬টি অ্যাপার্টমেন্ট ব্লক, ১২টি ব্যক্তি মালিকানাধীন বাড়ি, একটি কিন্ডারগার্টেন এবং বেশ কিছু কারখানা। শহরের বাইরে নেপোপাভলিভকা গ্রামে গ্লাইড বোমা হামলায় এক নারী নিহত হয়েছেন, আরেকজন এখনও নিখোঁজ। এই হামলার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্যারিস বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যেসব সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে তার সবগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, যখন কূটনৈতিক প্রচেষ্টা চলছে তখন এ ধরনের হত্যাকাণ্ড কেবল ইচ্ছাকৃত অপরাধ নয়, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করার চেষ্টা। গত বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে কোয়ালিশন অব দ্য উইলিং এর সদস্য দেশগুলো ইউক্রেনকে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তার আশ্বাস দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো জানান, ২৬টি দেশ এই প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে রয়েছে ইউক্রেনে আন্তর্জাতিক সেনা মোতায়েন এবং দেশটির স্থল, সমুদ্র ও আকাশসীমায় আন্তর্জাতিক সম্প্রদায় সরাসরি তদারকি। তবে এই ঘোষণা দেওয়ার পরদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনে মোতায়েন করা যে কোনো পশ্চিমা সেনা মস্কোর বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। রোববার নিজের বার্তায় জেলেনস্কি লিখেছেন, বিশ্ব চাইলে ক্রেমলিনের অপরাধীদের হত্যাযজ্ঞ থামাতে বাধ্য করতে পারে, প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছার। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ছোড়া অন্তত ৬৯টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ২১টি ধ্বংস করা হয়েছে ক্রাসনোদার ক্রাই অঞ্চলে, ১৩টি ভোরেনেজে এবং ১০টি বেলগোরোদ অঞ্চলে। বাকি ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে আরও কয়েকটি অঞ্চলে। রাতভর এই হামলা এবং প্রতিহত করার লড়াইয়ে আবারও প্রমাণ হল, ইউক্রেন যুদ্ধ এখনও অচলাবস্থায় থাকলেও ধ্বংসযোগ্য মানবিক বিপর্যয় ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে। নেপালের রাজধানী কাঠমান্ডু হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। সোমবার দুপুরের দিকে শহরের ছাত্র সাধারণ জনতা সরকারের বিপক্ষে আন্দোলন শুরু করলে দেশটির সরকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে। এই অশান্ত পরিস্থিতির কারণে আগামীকাল মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলাকে অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে নেপালে অবস্থান করছে। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে দলটি অনুশীলন করার কথা ছিল, তবে উত্থিত অশান্তি এবং নিরাপত্তার ঝুঁকির কারণে অনুশীলন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানিয়েছেন, নেপাল সময় বিকেল ৩:১৫টায় আমাদের অনুশীলন নির্ধারিত ছিল। দুপুর ২:৩০টার দিকে জানানো হয় বাইরের পরিস্থিতি উত্তপ্ত, তাই নির্ধারিত সময় অনুশীলনের জন্য হোটেল থেকে বের হওয়া সম্ভব হয়নি। বর্তমানে দল নিরাপদে হোটেলে অবস্থান করছে। নেপাল দল গতকাল অনুশীলন করলেও বাংলাদেশ দল তখন বিশ্রামে ছিল। আজকের অনুশীলনও এই পরিস্থিতিতে হওয়ার সম্ভাবনা কম, ফলে দুই দলকে আগামীকালের ম্যাচে অনুশীলন ছাড়াই খেলতে হতে পারে। আগামীকালের ম্যাচ উপলক্ষে সোমবার সকালেই দুই দলের কোচ ও অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন। অশান্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ দলের নিরাপত্তা এবং ম্যাচের সময়সূচি এখন গুরুত্বপূর্ণ প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে শেষ সতর্কবার্তা দিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হামাসকে অবশ্যই একটি চুক্তি মেনে নিতে হবে, নইলে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্প দাবি করেন, ইসরায়েল তার শর্ত মেনে নিয়েছে, এবার হামাসেরও মানতেই হবে। এর আগে গত মার্চের শুরুর দিকে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ৮ জিম্মির সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন ট্রাম্প। তখনও তিনি একই ধরনের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন,
অবিলম্বে সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহত ব্যক্তিদের মরদেহ ইসরায়েলকে ফেরত দিতে হবে। প্রসঙ্গত 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় হামাস। ওই হামলার সময় 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের মধ্যে 47 জন গাজায় আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে জিম্মিদের অন্তত 25 জন নিহত হয়েছেন এবং তাদের মরদেহ ফেরত পাওয়ার দাবি জানিয়েছে ইসরায়েল। রবিবারের সতর্ক বার্তায় হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বলেছি এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও, তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে, না হলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে। অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7ই অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 64,368 জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই হিসাবকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে। হিমালয় কন্যা নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এসব সংঘাতে ইতোমধ্যেই 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নেপালের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সরকারি আদেশের পরই বিক্ষোভের সূত্রপাত ঘটে। সোমবার রাজধানী কাঠমান্ডুর বানেশ্বর এলাকা থেকে প্রথম বিক্ষোভ শুরু হলেও অল্প সময়ের মধ্যে তা পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম। আন্দোলন দমনে নেপালের আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে জলকামান, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করছে। অন্যদিকে বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল ও পানির বোতল নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। বিক্ষোভকারীরা মুহূর্তে মুহূর্তে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন এবং ইতোমধ্যে বেশ কয়েকজন বিক্ষোভকারী জাতীয় পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছে। নেপালে বিস্ফোরণ ঘটিয়েছে জেনজি প্রজন্মের তরুণেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার অবসানের দাবিতে রাজধানী কাঠমান্ডুতে হাজারো যুবক যুবতী রাস্তায় নেমে আসে। নিউ বানেশ্বরের পার্লামেন্ট ভবনের লোহার গেট, ব্যারিকেড ও পুলিশের প্রতিরোধ ভেঙে তারা ঢুকে পড়ে দেশের ক্ষমতার প্রতীকে জাতীয় সংসদ ভবনে। শান্তিপূর্ণ কর্মসূচির নামে শুরু হলেও মুহূর্তেই বিক্ষোভে পরিণত হয় রক্তক্ষয়ী যুদ্ধে। পুলিশের টিয়ার গ্যাস, জলকামান আর রাবার বুলেট থামাতে পারেনি ক্ষুব্ধ জনতাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শেষ খবর পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 14 জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সোমবার দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় জারি করা হয় কারফিউ। জেলা প্রশাসক ছবি রিজালের স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারফিউয়ের ঘোড়া টোপে দমেনি তরুণরা। কাঠমান্ডু, পোখারা, বিরাটনগর থেকে শুরু করে দেশ জুড়ে জেন জি প্রজন্ম স্লোগান তোলে, দুর্নীতিমুক্ত নেপাল চাই, সামাজিক মাধ্যম ফিরিয়ে দাও। রক্তাক্ত পতাকা হাতে জাতীয় সঙ্গীত কণ্ঠে তরুণেরা ঘোষণা দেয়, এটি কেবল সোশ্যাল মিডিয়ার জন্য লড়াই নয়, এটি দুর্নীতিগ্রস্ত শাসন ও কর্তৃত্ববাদী মানসিকতার বিরুদ্ধে বিদ্রোহ। 20 বছরের ছাত্রী ইক্ষুমা তুমরোকের ভাষায়, আমাদের প্রজন্ম নেপালের ভাগ্য পরিবর্তন করবে। দুর্নীতি আর কর্তৃত্ববাদ এবারই শেষ করতে হবে। সরকার কয়েকদিন আগে ফেসবুক, ইউটিউব, এক্স সহ 26টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর থেকেই জনসাধারণ ক্ষোভে ফুঁসছিল। ইতোমধ্যে টিকটকে ভাইরাল হয়েছে এমন ভিডিও যেখানে সাধারণ মানুষের সংগ্রাম আর রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রার তুলনা টানা হচ্ছে। নেপালের রাজপথ এখন আর কেবল প্রতিবাদের নয়, এটি হয়ে উঠেছে একটি অগ্নিসাগর। জেনজি প্রজন্মের এই আগুন কোথায় গিয়ে থামবে তা এখনই বলা কঠিন। নেপালে জেনজি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কারফিউ জারি করে জেলা প্রশাসন।
সরকারি দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আয়োজিত এই বিক্ষোভে আন্দোলনকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে উত্তেজনা চরমে পৌঁছায়। কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা সাবিলাল রিজাল স্থানীয় প্রশাসন আইনের ৬ ধারা অনুযায়ী দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেন। একইভাবে উত্তরের আইপ্লেক্স মল হয়ে রত্নরাজ্য সেকেন্ডারি স্কুল পর্যন্ত এবং দক্ষিণে শঙ্খমূল হয়ে শঙ্খমূল ব্রিজ পর্যন্ত এলাকাও কারফিউয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় চলাফেরা, জমায়েত, বিক্ষোভ কিংবা অবরোধ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথমে বানেশ্বর এলাকায় সীমিত অঞ্চলে কারফিউ জারি করা হলেও বিক্ষোভকারীরা নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করলে প্রশাসন কারফিউয়ের পরিধি আরও বাড়ায়। প্রশাসনের ভাষ্যমতে অশান্তি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই কারফিউ বিস্তৃত করা হয়েছে। এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে গেলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে, আর বিক্ষোভকারীরা ডালপালা ও পানির বোতল ছুঁড়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এমনকি কিছু আন্দোলনকারী নিউ বানেশ্বরের সংসদ ভবনের প্রাঙ্গণেও ঢুকে পড়েন। মূলত দুর্নীতি এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট সহ 26টি নিবন্ধিত নয় এমন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদেই কয়েক হাজার তরুণ তরুণী সড়কে নেমে আসেন। ফলে রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।